মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কি হে ইয়ং ম্যান, সময় হলো বুঝি? না হলে কি আসতে পারতাম ডিয়ার ওল্ড ম্যান। কোথায় আজ গিয়েছিলে? এই তো এতিমখানায়। তারপর দৃষ্টি জ্যোতিতে স্থির রেখে বলে, ভাবি চা পাওয়া যাবে? বিন্দু তখন বেগুনি এগিয়ে দিচ্ছিল, তাই সে জ্যোতিকে বলল দিতে। ইচ্ছে করেও বলল বিন্দু, কারণ অর্ঘ্য জ্যোতির বিষয়টা বিন্দু আন্দাজ করছে খানিকটা। জ্যোতি কাপে গরম চা ঢালতে বেশ শব্দ করে ফেটে গেল। দাদাজান তখন ওয়াশরুমে। জ্যোতি আকস্মিক ঘটনায় প্রায় কেঁদে উঠতেই অর্ঘ্য এগিয়ে এসে জ্যোতির হাত ধরে প্রায় বুকের সাথে আবদ্ধ করে বলল, ভয় নেই তো, কিছুই হয়নি, এই যে আমি আছি তো। বহু কাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে জ্যোতি আরো হুড়মুড়িয়ে কেঁদে উঠল। বিন্দুর মনে হচ্ছিল প্রায় কয়েকশো মাইলের পথ পাড়ি দিয়ে তৃষ্ণার্ত কেউ পানির সন্ধানে পেয়েছে। রাত তখন প্রায় 7টা বাজবে। বিন্দু জ্যোতির হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। নক্ষত্র অর্ঘ্য বাহিরে ছিল। আজ নক্ষত্র ফেরার সময় বিন্দু জ্যোতির জন্য গোলাপ নিয়ে এসেছে, সাথে মেহেন্দি। বিন্দুর শাশুড়ির সাথে খোশ গল্প করতে করতে প্রবেশ করে কণা। কণা যে আসবে তাকে তো কেউ বলেনি। কই, বিকেলবেলায় তো মায়ের সাথে কথা হলো, তখন তো কিছুই বলল না। কণা এগিয়ে এসে বিন্দুর গলা জড়িয়ে ধরে বলল, তাহলে বলো আপি, কেমন সারপ্রাইজ দিলাম? প্রতি উত্তরে বিন্দু হাসে, জড়িয়ে নেয় বোনকে। তবে কণাকে দেখে বেশ খুশি হলেও মনে খানিকটা অস্বস্তি হচ্ছে বিন্দুর। আড্ডা দিতে দিতে রাত যখন গভীর হয়ে এলো, তখন রেহেনা বেগম বিন্দুকে বললেন, ওরা আড্ডা দিক, তুমি যাও ঘুমায়া পড়ো গিয়ে। বাড়িতে কাল মেহমান আসবে, অনেক কাজ বাকি। বিন্দু কোনো কথা না বলে উঠে চলে এলো। কণা আসার পর থেকে একটা ধুকপুক শুরু হয়েছে তার। জানে না এটা কি, তবে হচ্ছে। নিজের বোনকে দেখেও খুশি হতে পারছে না কেন। এমন হাজারো চিন্তা নিয়ে ঘুমিয়ে যায় সে। নক্ষত্র বাড়ি ফিরেছে বেশ রাতে। এলোমেলো বিন্দুকে দেখে মৃদু হাসির রেখা ফুটে ওঠে তার মুখে। কে বলেছে সুন্দর মেয়েরাই শুধু সুন্দরী হয়? কালোর মাঝে নিস্তব্ধতা থাকে, যাকে আঁকড়ে ধরার আকুতি। বিন্দুকে খুব যত্নে বাহুতে আবদ্ধ করে ঘুমে ডুব দিল নক্ষত্র। সকাল হতেই শুরু নানান আয়োজন। পয়লা বৈশাখ বলে কথা, রেহেনা বেগম সব বলে আড্ডায় মেতে উঠেছে তার সমবয়সীদের সাথে। এদিকে কণা মাতিয়ে রেখে বাকি সবাইকে। বিন্দু ও কাজের মেয়েটা মিলে সব কাজ করে চলেছে। সারাদিন বেশ ব্যস্ততায় কাটলো বিন্দুর। বিকেলে সবাই বের হবে মেলার উদ্দেশ্যে। বিন্দু বেশ ইচ্ছে ছিল সে মেলায় যাবে, নক্ষত্রের সাথে নাগরদোলায় উঠবে, গরম গরম জিলাপি খাবে। তবে তা আর হলো না। সবাই যখন বেরিয়ে যাচ্ছিল তখন শাশুড়ি বললেন, ওরা যাক, ঘুরে আসুক, এই রোদের মধ্যে তোমাকে যেতে হবে না, তার চেয়ে তুমি ঘরে গুছিয়ে ফেলো। নক্ষত্র ফিরে এসেও কিছুই বলেনি, কারণ সে তো মায়ের বাধ্য ছেলে। বিন্দু কান্নাগুলো গিলে ফেলতে ফেলতে কাজ করতে লাগলো। ওদিকে রেহেনা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ ছেলের সাথে কণাকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি যা ভাবছেন তা যদি হয়ে যায় তাহলে ছেলের কপাল থেকে এই বিন্দু নামক কলঙ্ক কেটে যাবে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় তোর শ্বশুরের সাথে তোর ছেলের বউয়ের কিছু একটা চলে। নিজের সইয়ের কথা শুনে চমকে উঠলেন রেহেনা বেগম। কথাটা যে বুঝতে পারেনি এমন নয়, তবু সে পুনরায় জিজ্ঞেস করলেন। মানে? পানের পিক ফেলে টিস্যু দিয়ে মুখ মুছলেন ইতিয়ারা বেগম। বয়স্ক, মোটা, বেটে ধরনের মহিলা। ছোটবেলায় নক্ষত্র জ্যোতি তাকে হাতি বলে ডেকেছিল তার এমন দৈহিক গঠনের জন্য। জ্যোতি বলে শুধু একটা সুরের অভাব, সুর হলেই তাকে ঠিক ছোটখাটো বাচ্চা হাতি বলে ভেবে এতদিন চিড়িয়াখানায় নিয়ে যেত। মহিলার হাত পা সারা শরীরে অহমিকা ঠিকরে পড়ে। তবে রেহেনা বেগম তার প্রাণের সই। নিজের মেয়েই তো নক্ষত্রকে দিতে চেয়েছিল, কিন্তু নক্ষত্রের দাদার জন্য হলো না। আরে বুঝিস না, বুড়ার শরীরে কিন্তু এখনো তেজ কম না, মনে হয় ওরে দিয়াই। কথাগুলো বলে এক চোখ টিপ মেরে বিভৎস হাসি হাসতে লাগলেন ইতিয়ারা বেগম। মানুষের হাসি এতটা জঘন্য হয় কিভাবে? আরে না না, এমন কিছু না। তুই শিওর কেমনে? নইলে ওই বউ আনবো কেন? ছি, এইসব ভাবা পাও। আব্বা হাজি মানুষ, নামাজে রোজা করে, সারাদিন আল্লাহকে ডাকে। কেন,
আল্লাই বিল্লাই করলে কি ওইসব করা যায় না? নইলে বুড়োর এত দরদ কিসের? ইতিয়ারা বেগমের কথা একদম ফেলে দিতে পারলেন না রেহানা বেগম। শ্বশুরের সাথে বিন্দু বেশ ভালো সম্পর্ক, জ্যোতির সাথেও তো খুনসুটির সম্পর্ক। না, এসব নিছক কল্পনা মাত্র। বাইরের ঝুল বারান্দার সামনে গন্ধরাজ ফুল ফুটেছে, আকাশে জমেছে মেঘ। মেঘ তো বিন্দুর মনেও জন্মেছে। কেন তাকেই সবসময় ছাড় দিতে হয়? গাছের ডালে কখনো মানুষের বাস হয় না, হয় পাখি সমাজের বাস। ঠিক তেমনি মেয়েদের মনে ছোট ছোট অনুভূতির বিষাক্ত বৃক্ষ ছোটবেলা থেকেই ধীরে ধীরে বেড়ে উঠেছে। গাছের ডালে থাকা পাখির বাসায় ছোট্ট সন্তানদের জন্য মা পাখি সেই দূর দূরান্ত থেকে মুখে করে খাবার নিয়ে আসে। বাচ্চা পাখিকে খাওয়ানোর দৃশ্য হয় অনন্য। তবে এই দৃশ্য যেমন সচরাচর মানব সমাজের দৃষ্টির অগোচরে হয়, ঠিক তেমনি মেয়েদের এমন ছোট্ট ছোট্ট অনুভূতি কেউ বোঝে না। নিজের অনুভূতিগুলো যখন ডুকরে কেঁদে ওঠে মনে গহীনে, তখন জন্ম নেয় এক বিষাক্ততা। তাই প্রত্যেক মেয়েদের থাকে এক অনুভূতির বিষাক্ত বৃক্ষ। বিন্দুর আজ ইচ্ছে ছিল নক্ষত্রের সাথে যাওয়ার। ইচ্ছের কিছু বৈশিষ্ট্য থাকে, একটি বৈশিষ্ট্য হলো এমন ইচ্ছে যা কখনো পূর্ণ হয় না। তাই বিন্দুর ইচ্ছে পূর্ণ হয়নি। বৃষ্টি নেমেই এলো, ঝুমঝুমি বৃষ্টি। তখন শোনা গেল দাদাজানের কাশির শব্দ। কাশির রেস তখন বেশ বেড়েছে। বিন্দু দ্রুত আদা পানি দিয়ে দাদাজানকে দিলে বেচারা খেয়ে একটু স্বস্তি পেল। বিন্দুর হাতে এক মুঠ রেশমি চুড়ি দিয়ে দাদাজান বললেন, তোমার মতন আমার এক বোন ছিল জানো, তার মাথায় ছিল ঘন লম্বা চুল। আমার দুলাভাই তাকে খুব ভালোবাসতেন। সে বছর দুলাভাই বুবুর জন্য তেল আনবে বলেছিল। সেই যে বাণিজ্য গেল আর ফিরে এলো না। আমরা তখন ছোট। আমার বুবু তারপর আর চুল বাঁধে নিত না, খালি বিলাপ করতো আমার জন্য। মাথার তেল আনতে গিয়ে মানুষটা মারল। সে বছর নৌকাডুবিতে মারা যায় দুলাভাই। আমরা তখন খুব ছোট। দেখতাম বুবু খালি কাঁদতো। ঠিক 6 মাস পর বুবু মারা গেল। সেই বুবুর চেহারা আমি ভুলে নাই। তোমার চেহারায় আমি বুবুরে দেখি। যদি তখন বড় থাকতাম, বুবুরে মরতে দিতাম না, যে করে হোক হাসি খুশির মধ্যে রাখতাম। বলেই দাদা সাহেব কাঁদতে লাগলেন। বিন্দু তার হাত ধরে তাকে সান্ত্বনা দিচ্ছিল। এই দৃশ্যটা তারা ব্যতীত আরও একজন দেখলেন। সে আর কেউ নয়, রেহানা বেগম। মেলা থেকে মোটামুটি কাক ভেজা হয়ে ফিরেছে সবাই। বিন্দু ওদের চা দিল। রাতে খাওয়া শেষ করে সবাই যখন ঘুমালো, তখন বিন্দু অনুভব করে কেউ তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে খুব নিচু স্বরে কথা বলছে। আলতো চোখে তাকিয়ে দেখলো নক্ষত্র কণা দাঁড়িয়ে আছে। কণা নক্ষত্রের বুকের কাছটায় হাত রেখে কিছু বিড়বিড় করে বলছে। বিন্দু কোনো প্রতিক্রিয়া দেখালো না, অন্য পাশ ফিরে শুধু বালিশে মুখ গুজে দিল। মেলা থেকে ফেরার পর নক্ষত্র তেমন কথা বলেনি। আজ অবধি বিন্দু কখনো নিজেকে এতটা অসহায় ভাবেনি যতটা আজ সে ভেবেছে। খুব প্রয়োজন ছিল বিয়ে করার, যেখানে সে অপমান বই কিছুই পেল না। নক্ষত্রের পরিচয় সে কখনোই পাবে না। হয়তো সেদিন দূরে নেই যেদিন নক্ষত্র তাকে দিয়ে আসবে তার বাবার বাড়ি। বাবার বাড়ি সে কি পারবে ফিরে যেতে? সবে তো শুরু করেছিল সে ভালোবাসতে, স্বপ্ন দেখতে। তবে কি স্বপ্ন দেখাই ভুল? এত সহজেই ভালোবেসে ফেলি কেন? বুঝি না আমার রক্তে কি আছে নেশা। দেবদারু চুলে উদাসীন বাতাস মেখে স্বপ্নের চোখে অনিন্দ্রা লিখি আমি। কোন বেদনার বেনচলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু। না বলা কথায় তন্তে তনুতে পুরি, যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে ওড়ায় নিজেকে আকাশে পাশাপাশি। সহজে যদিও ভালোবেসে ফেলি, সহজে থাকি না কাছে, পাছে বাধা পড়ে যাই। বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে, আমি শুধু যাই দূরে। আমি দূরে যাই, স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চোয়া। সারাটি রাত্রে ভাসো উদাসীন বেদনার বেনো চলে। এত সহজেই ভালোবেসে ফেলা কেন? রুদ্রবাবুর কবিতাটা মনে মনে আউড়িয়ে ফুপিয়ে কাঁদছে বিন্দু। হঠাৎ অনুভব করে তার শরীর যেন হাওয়ায় ভাসছে। হয়তো বেশি কান্নার ফলে মাথাটা ঘুর ধরেছে, তবে তা নয়। খুব চেনা পরিচিত এক সৌরভ এসে নাকে হানা দিচ্ছে। কারো বুকে টিপ টিপ শব্দও শুনতে পারছে।
যখন সে সত্যিই বুঝতে পারলো কেউ তাকে কোলে তুলে নিয়েছে, সে আঁকড়ে ধরে তার কাঁধ। সে ব্যক্তিটা নিঃশব্দে চলা, হঠাৎ আগমনী গান মনে হচ্ছে কেন? এ কি, তাকে ছাদে নিয়ে যাচ্ছে কেন? ছাদ থেকে ফেলে দেবে নাকি? যাক, ভালোই হলো, এমন ঘুণে ধরা জীবন থেকে হোক মুক্তি। সিঁড়ি বেয়ে উঠতে বেশ হাঁপিয়ে উঠেছে নক্ষত্র। কোল থেকে নামিয়ে প্রথম যে কথা বলল তা হলো, এত ভারী কেন? কাল থেকে নিয়মিত ব্যায়াম না করলে বানর এনে তোমার মাথায় ছেড়ে দেব। বিন্দু কিছুই বলল না। অভিমান করেছে সে, বড্ড অভিমান। তবে কে দেবে তার অভিমানের প্রতিদান? হঠাৎ পুরো ছাদে আলো জ্বলে উঠল। সাথে বেরিয়ে এলো অর্ঘ্য, দাদা সাহেব, কণা, জ্যোতি এবং বিরস মুখে রেহানা বেগম। সবার মাথায় জন্মদিনের টুপি এবং হাতে বেলুন। এমন প্রস্তুতি যেন 5 বছরের বাচ্চার জন্মদিন পালন করা হচ্ছে। নক্ষত্র তখন কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। তখন কণা চেঁচিয়ে বলে ওঠে, দুলা ভাই, আপনার টি শার্টের ওখানে দেখুন রং লেগেছে, পাল্টে আসবেন না? নক্ষত্র বেমালুম ভুলে বসেছে। আর বিন্দু তখন অনুতপ্ত, কারণ সে এই মানুষকে সন্দেহ করেছে।